আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে আজকের আমাদের স্কিল ডেভেলপমেন্ট প্রজেক্ট 3-এর আমাদের দ্বিতীয় কোর্স গ্রাফিক্স ডিজাইন, এই কোর্সে আজকে আমাদেরকে সকলকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। তো আমাদের কোর্স 20 তারিখ থেকে শুরু হওয়ার কথা ছিল, আমরা কিছু পরিস্থিতির কারণে একটু ডিলে করেছি। এজন্য প্রথমেই সকলের কাছে আমরা কর্তৃপক্ষ ক্ষমা প্রার্থনা করছি। দ্বিতীয় বিষয় হচ্ছে, আমাদের এই স্কিল ডেভেলপমেন্ট প্রজেক্ট আমাদের একটা স্বপ্নের প্রজেক্ট। আমরা এই প্রজেক্টটাকে চিন্তা করেছি এজন্য যে আমাদের মধ্যে যারা দিন চর্চা করি, তো আমরা চাইলে এমন অনেক স্কিলের শেখার জন্য বিভিন্ন জায়গায় আমরা যেতে পারি না, কারণ সেখানে নানান ধরনের সেরা এই বিষয়ের সাথে সম্পৃক্ত অনেক বিষয়াবলী থাকে, তাই আমরা শিখতে পারি না। কিন্তু আমাদের স্কিলগুলো, দক্ষতাগুলো আমাদের প্রয়োজন, এবং আমাদের অনেক ভাই বোন সকলের জন্যই এই দক্ষতাগুলোর প্রয়োজন আছে। তো সব মিলিয়ে এই জন্য আমাদের এই কোর্সগুলো ধারাবাহিকভাবে আমরা আয়োজন করা। তো এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের এই গ্রাফিক্স ডিজাইন কোর্স। তো আলহামদুলিল্লাহ আমরা সেটা সফলভাবে শুরু করতে পেরেছি। তো আজ যথাসময়ে আমাদের ক্লাস শুরু হওয়ার কথা ছিল, কিছু বিষয়ের কারণে ডিলে হলো, আমরা এই জন্য আবারও ক্ষমা প্রার্থনা করছি। তো আলহামদুলিল্লাহ আমাদের এই কোর্সে আমাদের সাথে আছেন আমার ব্যক্তিগতভাবে আমার পরিচিত এবং আমার পছন্দের এবং প্রিয় একজন ডিজাইনার এবং প্রিয় একজন, এই ক্ষেত্রে দক্ষ একজন ব্যক্তি, খন্দকার আল হাসান তানিম ভাই। তানিম ভাই আমাদের সকলের পরিচিত কাহাফ বাংলাদেশ যে গ্রুপ আছেন সেই গ্রুপের স্ট্র্যাটেজিস্ট, এবং সেই সাথে ভাইয়ের এই ক্ষেত্রের গ্রাফিক ডিজাইন সেক্টরে প্রায় 7 বছরের চেয়ে বেশি অভিজ্ঞতা আছে। এবং আপনারা আমাদের বেশ কিছু ভিডিও আপনারা দেখতে পান, আমরা বিভিন্ন জায়গায় আলোচনা করি। এই ভিডিওগুলোর বেশ কিছু ভিডিও তানিম ভাইয়ের এডিট করা, এবং তানিম ভাই এই ক্ষেত্রে খুব ভালো প্রফেশনালিজম রাখেন। তো আমরা আশা করছি ভাইয়ের সাথে আমাদের এই জার্নিটা, গ্রাফিক্স ডিজাইন কোর্সের জার্নিটা সহজ হবে, এবং আমরা সকলেই এই কোর্সের মাধ্যমে আমরা এই দক্ষতাটুকু আমরা শিখতে পারবো, এবং ভবিষ্যতে আমরা নিজেদের হবি থাকলে, প্যাশন থাকলে আমরা কাজে লাগাতে পারবো। এবং কারো উপার্জনের যদি প্রয়োজন পড়ে, তাহলে সেক্ষেত্রে আমরা এই কাজগুলো করার মধ্য দিয়ে আমরা উপার্জনক্ষমও হতে পারবো ইনশাআল্লাহ। তো আমি আর কথা বাড়াচ্ছি না, আমরা আজকের ক্লাসটা একটু দেরিতে শুরু করলাম। আজকে কিছুটা পরিচয় পর্ব হবে এবং সেই সাথে আমাদেরকে এই কোর্স সম্পর্কে কিছু ধারণা দেওয়া হবে। বাকি বিষয়গুলো তানিম ভাই আপনাদেরকে ক্লাসে বলবেন, কিভাবে কি পড়বো না পড়বো, কিভাবে আমাদের বিষয়গুলো থাকবে। তো আমরা মনোযোগ দিয়ে শুনবো এবং আমরা প্র্যাকটিসও করবো। আমাদের প্র্যাকটিস যে গ্রুপ খুলে দেওয়া হয়েছে, সবাই সেখানে যুক্ত হয়েছেন, এবং সেখানে আমরা নানান প্রশ্ন ইনস্ট্রাক্টরকে করতে পারবো। 24 ঘন্টা সাপোর্ট আমরা পাবো। তো আলহামদুলিল্লাহ আমরা ভালোভাবে এনজয় করবো বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি। তো আমি আর কথা বাড়াচ্ছি না, আমাদের পরবর্তী ক্লাস যথাসময় থেকে শুরু করব। আর আজকের ক্লাস আমরা যতটুকু পারি আমাদের সময় সাপেক্ষে আমরা ইনশাল্লাহ আমাদের আজকের ক্লাসটা করবো ইনশাল্লাহ। তো তানিম ভাই শুনতে পাচ্ছেন? আপনার মাইকটা সম্ভবত বন্ধ। তানিম ভাই কি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি ভাই, তাহলে স্টেজ ইজ ইয়োর্স। আমি তাহলে লিভ নিচ্ছি, আপনি সবাইকে তাহলে আমাকে শুনতে ইনশাল্লাহ পাচ্ছেন? আপনি তাহলে ক্লাস চালিয়ে যান ইনশাল্লাহ। আমি লিভ নিচ্ছি তাহলে ইনশাল্লাহ, ঠিক আছে? জি, শুরু করতে পারবেন ভাই। আচ্ছা, তাহলে প্রথম আমাদের কোর্স সম্পর্কে ডিটেইলস পরিচয়, এবং আপনি আপনার মতো করে শুরু করেন ইনশাল্লাহ। আচ্ছা, আমরা কি বিসমিল্লাহ করে শুরু করে দিব? জি জি, শুরু করে দেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। শুরুতেই খুবই দুঃখিত, আমাদের যান্ত্রিক কিছু সমস্যার কারণে একটু দেরি হয়ে গিয়েছে। আশা করি সবাই আমাকে দেখতেও পাচ্ছেন। আচ্ছা, আর একটু পরে দেখা দিই, শুরু করি আগে। আহ কাদের পরিচয় দিয়ে শুরু করবো? আমার পরিচয় দিয়ে না আপনাদের পরিচয় দিয়ে? আচ্ছা, আমার শব্দ শুনতে পাচ্ছেন তো সবাই ক্লিয়ার হবে? না কেউ একজন একটু জানাবেন। क्या बात है।
আচ্ছা, তাহলে আমরা আমাদের গ্রাফিক্স ডিজাইন কোর্সটা শুরু করে দেই। শুরুতেই আমি আমার পরিচয়টা দিয়ে দিই, যেহেতু আমারটা দেওয়ার আগে কথা। আমি খন্দকার আল হাসান তানিম, আপনাদের সাথে এই কোর্সে ইনশাল্লাহ ইনস্ট্রাক্টর হিসেবে থাকছি। আমি গত 6-7 বছর যাবত গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, কন্টেন্ট মার্কেটিং রিলেটেড যত কাজকর্ম আছে কন্টেন্ট ক্রিয়েশনের, সেটার পিছনে সময় দিচ্ছি। তো এর মধ্যে শুরুতে গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করা হয়েছে, এরপরে গ্রাফিক্স ডিজাইন মোটামুটি করা হয়েছে, এরপর ভিডিও এডিটিং এ মেইনলি ঢুকে যাওয়া হয়েছে। তো ভিডিও কন্টেন্ট, গ্রাফিক্স কন্টেন্ট, এই দুই ডিপার্টমেন্টেই হয়তো আপনাদেরকে ইনডেপথ শেয়ার করতে পারবো নলেজ, সেই বিষয়ে আশ্বস্ত করতে পারছি। তো শুরুতেই যে জিনিসটা দিয়ে স্টার্ট করব সেটা আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই কোর্সে অংশগ্রহণ করার জন্য। কারণ একটা কথা বলা হয়ে থাকে যে বড় একটা যাত্রা শুরু হয় ছোট্ট একটা ফুটস্টেপ বা পদচিহ্ন থেকেই। তো আপনারা যেহেতু প্রথম স্টেপটা নিয়েছেন, এই জন্য আপনাদের সবাইকে সাধুবাদ জানাচ্ছি। তো গ্রাফিক্স ডিজাইন কোর্সে আমরা মেইনলি কি কি আলোচনা করব বা কি কি কোর্স কন্টেন্ট শেয়ার করব, কভার করব, এইগুলা তো মোটামুটি মানে কোর্স প্ল্যান যেটা, এটা তো দেখেছেন আপনারা, তাই না? কোর্স কন্টেন্ট যেগুলো আর কি আপনাদের সাথে শেয়ার করার কথা। জি, দেখেছি। আচ্ছা, তাহলে আমরা এখন গ্রাফিক্স ডিজাইনের কিছু অ্যাসপেক্ট নিয়ে আলোচনা করব। গ্রাফিক্স ডিজাইন বলতে আসলে আপনারা কে কি বুঝেন, যদি একটু বলতেন অথবা চ্যাটে লিখে জানাতেন। আমরা সবাই একটু রেসপন্স করার চেষ্টা করি। আচ্ছা, এখানে যেহেতু কোনো রেসপন্স আসছে না, আমি কন্টিনিউ করি তাহলে। তো বিষয় যেটা, সেটা আমরা গ্রাফিক্স ডিজাইন বলতে পোস্টার বুঝি, বা বিভিন্ন ধরনের প্রোডাক্ট প্রমোশনের জন্য যেই ডিজাইনগুলো করা হয় ওইটা বুঝি। সামনে হয়তো নির্বাচন আসতেছে, নির্বাচনের বিভিন্ন ধরনের পোস্টার আপনারা রাস্তায় রাস্তায় দেখবেন, বিভিন্ন জায়গায় দেখবেন, মানে এলাকা ছেয়ে যাবে, এই জিনিসগুলোও গ্রাফিক্স ডিজাইনের মধ্যে পড়ে আর কি। তো মেইনলি একদম শর্ট মানে কথায় যদি বলি, এক ওয়ার্ডে, আপনার যে কোনো একটা নলেজ বা যে কোনো একটা থিম বা যে কোনো একটা স্টোরি, এই জিনিসটাকে যদি আপনি একটা পেজে বা একটা স্ক্রিনের মধ্যে তুলে ধরতে চেষ্টা করেন, এই জিনিসটাই মোটামুটি গ্রাফিক্স ডিজাইনের মধ্যে পড়ে আর কি। তো এই জিনিসপত্রগুলো নিয়ে হয়তো আমরা এই কোর্সের মধ্যে আলোচনা করব। এই কোর্সটা মোটামুটি একদম বেসিক জিনিসপত্র থেকে শুরু করে অ্যাডভান্সে সামান্য টাচ দেওয়া হবে আর কি। তো আপনারা যারা একদম মানে বেসিক থেকে শুরু করতে চান, ধরেন গ্রাফিক্স ডিজাইনে কিছুই জানেন না, আহ, সেই তাদের জন্য জিনিসটা ইজি হবে আর কি। আর যারা একটু এনথুজিয়াস্ট বা নিজে নিজে শিখতে পছন্দ করেন, তাদের জন্য আমি মোটামুটি চেষ্টা করব যে ডিটেলস কিছু জিনিসপত্র ধরিয়ে দিতে আর কি, কারণ বেসিক কোর্সে তো সব কিছু কভার করা যায় না আর কি। তো এই জন্য মোটামুটি যতটুকু কভার করা যায় করব, প্লাস টুকটাক হিন্টস দিয়ে দিবেন যেন আপনারা ফ্রি টাইমে নিজ থেকে বলেন, চ্যাট জিপিটি থেকে বলেন, বা অনলাইন থেকে বলেন, যে কোনো জায়গা থেকে বাইরের যে এক্সট্রা নলেজগুলা এইগুলা ইনডেপথ ঢুকতে পারেন। কারণ মানে গ্রাফিক্স ডিজাইন কোর্সগুলোর মধ্যে মেইনলি বিভিন্ন জায়গায় দেখা যায় যে শুধুমাত্র সফটওয়্যারস গুলো শেখানো হয় আর কি। আচ্ছা, আপনারা একটু একটা জিনিস বলেন তো, যে গ্রাফিক্স ডিজাইনে আসলে কে ভালো? ধরেন কেউ একজন ক্যানভার মতো বেসিক কোনো সফটওয়্যার দিয়ে ডিজাইন বানায়, অথবা ধরেন কেউ একজন প্রফেশনাল যে সফটওয়্যারস গুলো আছে আর কি, যেরকম ধরেন কি বলা যায়, ফটোশপ, ইলাস্ট্রেটর, আরো অনেকে তো ওই যে ফ্রন্ট এন্ডের মানে ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড লেভেলে যারা কাজ করে আর কি, তারা কিন্তু আরেকটা কাজ করে, ওরা ফিগমা ইউজ করে। ফিগমাটা মোটামুটি ওয়েবসাইটের ইউআই লেভেলে কাজ করে, কিন্তু আমি দেখছি যে অনেকে ফিগমা দিয়ে ডিজাইন করে। তো এখন আমার আপনাদের সবার কাছে যেটা কোশ্চেন, সেটা বলেন তো কে বেশি স্কিলফুল, বা কে বেশি মানে হাই লেভেল এডিটর, হ্যাঁ, যে ক্যানভা ইউজ করে, যে ফটোশপ ইউজ করে, নাকি যে ফিগমা ইউজ করে? আচ্ছা, একজন লিখেছেন ক্যানভা, বাকিরা একটু আওয়াজ দেন।
আচ্ছা, ইন দ্য মিনটাইম আমি দেখতে পাচ্ছি একজন লিখেছিলেন কোনো কিছুর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন হচ্ছে গ্রাফিক্স ডিজাইন। হ্যাঁ। হুম। আচ্ছা, আরেকজন লিখেছেন ফটোশপ, ক্যানভা। আচ্ছা, আমি জিনিসটা একদম ক্লিয়ার করে দিই। এখানে বিষয় যেটা, সেটা হচ্ছে এইটা ম্যাটার করে না যে আপনি কোন সফটওয়্যার দিয়ে কাজ করছেন, কারণ আপনার স্কিলটা মেন। স্কিল বলতে আমরা যে জিনিসটা বুঝাই যে একজন তিনটা সফটওয়্যার ইউজ করতে পারে আর আরেকজন একটা সফটওয়্যার ইউজ করতে পারে, বিষয়টা এরকম না। আপনি যদি একটা সফটওয়্যার ইউজ করো মানে ওইটার মধ্যে মাস্টারি লেভেলে যেতে পারেন, তাহলে আপনার মানে আপনি মানে ভালো ডিজাইনার। কারণ শুরুতে হচ্ছে আমরা যে জিনিসটা ক্লিয়ার করে নেওয়ার চেষ্টা করলাম সেটা হচ্ছে মানে ডিজাইন তো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। সো এইখানে আপনার মেইন টার্গেট যেটা থাকবে, আপনার যে থিম, সেই থিমটা আপনি আপনার ক্যানভাসের উপর মানে সুন্দর মতো প্রেজেন্ট করতে পারলেন কিনা আর কি। এইটা হচ্ছে বিষয়। আর একটু আগে যেহেতু এআই নিয়ে কথা বললাম, তাহলে এইবার আমার আরেকটা কোশ্চেন অ্যান্সার দেন। সেটা হচ্ছে এখন তো সব এআই দিয়ে জেনারেট করা যাচ্ছে, তাই না? ধরেন এআই তে প্রম্পট দিলে পোস্টার তৈরি হয়ে যাচ্ছে, এআই তে প্রম্পট দিলে ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে। তারপরেও কেন গ্রাফিক্স ডিজাইন শেখা উচিত, একটু জানান তো। ওকে, একজন লিখেছেন সক্রিয়তা বজায় রাখার জন্য। আমি আরো কয়েকটা হিন্টস দেই, আপনারা টুকটাক ধরতে পারছেন, কিন্তু আমি আরেকটু হিন্টস দেই। একটু আগে তাহলে কি বললাম যে ভালো গ্রাফিক্স ডিজাইনার তাহলে কে? দেখা যাচ্ছে আহ, কেউ একজন একটু আগে তো বললাম যে কেউ একজন ফটোশপ ইউজ করে, যেটা হচ্ছে প্রফেশনাল লেভেলে বা হচ্ছে ইন্ডাস্ট্রি লেভেলে সবাই ইউজ করে আর কি, এই ধরনের একটা জিনিস। আর আরেকটা সফটওয়্যার ধরেন ক্যানভাকে মেইনলি, ক্যানভা রিসেন্টলি হচ্ছে প্রচুর মানে কি বলে এটাকে ফেমাস হচ্ছে, কিন্তু আগের দিনে মানে আমাদের দেশে যেটা হয় আর কি, ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড একটা সেট হলে মানুষ এটা থেকে বের হইতে চায় না। কিন্তু আস্তে আস্তে চেঞ্জ আসতেছে। এখন হচ্ছে আজকের দিনে স্পিডটা অনেক ইম্পর্টেন্ট। আমার আপনাদের লার্নিংস এর মাঝখানে অনেক বড় একটা টার্গেট যেটা থাকবে সেটা হচ্ছে আমি ট্রাই করব আপনাদের একটা ডিজাইন কিভাবে স্পিডে বা খুব তাড়াতাড়ি ডেলিভারি দেওয়া যায়, বের করে নিয়ে আসা যায়, এই টুকটাক টিপস গুলো অ্যাড করার জন্য। কারণ ঘটনা হচ্ছে আচ্ছা, আরেকজন লিখেছেন এআই রিকোয়ারমেন্টস অনুযায়ী সবসময় ডিজাইন দেয় না। হ্যাঁ, রাইট, এইটা একটা বিষয়। আমি একটু আগে একটা ক্লাস করতেছিলাম, ওইটা অন্য একটা কোর্সের। তো ওই কোর্সের মধ্যে যিনি ইনস্ট্রাক্টর ছিল আর কি, উনি মেইনলি মার্কেটিং এর ক্লাস করায়। তো উনি বলতেছিল উনি এক জায়গা থেকে গ্রাফিক মানে লোগো লোগো বানিয়েছে ওনার ব্র্যান্ডের জন্য। তো উনি যেহেতু ইনস্ট্রাক্টর, উনি বলার পর অন্যান্য সব মানুষজন মানে ওনার যত ফলোয়ার বা স্টুডেন্টস আছে আর কি, ওরা ওরাও যার কাছ থেকে উনি লোগো বানিয়েছে ওনার কাছে গিয়ে লোগো বানাইছে। তো আসার পর ওনাকে বলতেছে যে মানে টিচার, আপনি এটা কার সাথে আমাদের যোগাযোগ করাই দিলেন? আপনাকে দেখেন কত সুন্দর লোগো বানাই দিল, আর আমাদের এটা কি বানাই দিল। তো পরে যিনি টিচার, তার উত্তর উত্তর তো ডিপ হবে, এটাই স্বাভাবিক। উনি বলতেছে যে আপনারা আসলে কি ভাবেন, মানে লোগো ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, এই জিনিসগুলো কি আসলে ডিজাইনের উপর নির্ভর করে? এটা কিন্তু ডিজাইনের উপর নির্ভর করেন। আপনার যে ডিজাইনের কাছে গিয়েছেন, ও জাস্ট টুল চালানো জানে। মেইন জিনিসটা কিন্তু হচ্ছে ডিজাইন থিঙ্কিং, বা ডিজাইনটা কিভাবে কাজ করে করা যায়, ডিজাইনের পেছনে স্টোরিটা নিয়ে থিঙ্ক করা। তো এই জন্য আর কি, মানে যিনি টিচার, সে তো টিচার, সে ভালো মতো জানে। সো সে একটা ডিজাইনের আউটলাইন দেওয়ার পাশাপাশি প্রত্যেকটা যে টপিকস গুলো আছে এগুলো ধরে ধরে বলে দিয়েছে যে আমার আউটলাইন এরকম হইতে হবে, আমার ব্যাকগ্রাউন্ড কালার এরকম হইতে হবে, আমার কিন্তু কালারের থিমটা এরকম হইতে হবে, প্লাস হচ্ছে আমার লেআউটটা এরকম হইতে হবে, প্লাস হচ্ছে আমার ডিজাইনের যে কম্পোজিশন থাকে এই কম্পোজিশনটা এরকম হতে হবে। টিচার লিটারলি ফুল স্টোরি নিয়ে গেছে গ্রাফিক্স ডিজাইনারের ভাষায়। সো ডিজাইনের ভাষায় তাকে বলেছে, ডিজাইনার জাস্ট সফটওয়্যারে ইমপ্লিমেন্ট করে দিয়েছে। তো এই কোর্সে আমি আপনাদের চেষ্টা করব যে প্র্যাকটিক্যাল যেই কি বলে টুলস গুলো আছে আর কি, যেমন হচ্ছে এডিটে ক্লিক করলে এডিট করা যায়, তারপর হচ্ছে ড্র টুল দিয়ে হচ্ছে স্ক্রিনে ড্রয়িং করা যায়, সিলেক্ট টুল দিয়ে সিলেক্ট করা হয়, এইরকম টুলস গুলার পাশাপাশি আপনাদেরকে কিছু আহ, কি বলে থিওরি লেভেলের কিছু জিনিসপত্র শেখানোর। কারণ আমার খুব ইচ্ছা ছিল এই যে ডিজাইন স্কুল যেগুলো আর কি, বা ধরেন ডিজাইনের উপর যারা মানে বড় লেভেলের কোর্স করে, আর্টসের যে কোর্সগুলো করে আর কি, তো ওইগুলাতে মেইনলি প্রথমে যে জিনিসটা করা হয়, প্রথমে হচ্ছে শেখানো হয় মানে ডিজাইনের যে কোর ফিলোসফি বা নলেজ গুলো আছে, এই জিনিসপত্রগুলো শেখানো হয় আর কি। তো আমি হয়তো এটা পারবো না, কারণ এইটা করতে গেলে আপনাদের কাছে স্কুল স্কুল লাগবে, যে বুঝলাম না, সফটওয়্যার শিখতে আসলাম স্পেশালি ক্যানভা, তো এগুলো কি দেখাচ্ছে যে প্রপোর্শনেট কি, তারপর হচ্ছে হারমোনি কি জিনিস, ডিজাইনের কালার কালার সাইকোলজি কেন শেখানো হচ্ছে। তো আমি ট্রাই করব যে ফুল এটা যেন থিওরি বেসডও না হয়, আবার
মানে শুধু স্কিল বেসড না হয়। আমি যদি শুধু স্কিল শিখাই দিয়ে দিই, আপনি জানবেন যে টেক্সট টুল দিয়ে কিভাবে কাজ করে, টাইপোগ্রাফির কাজ কিভাবে করে। মানে আপনি হয়তো টেক্সটের কাজ করতে পারবেন, লিখতে পারবেন, কিন্তু আপনি টাইপোগ্রাফির কাজ করতে পারবেন না, কারণ টাইপোগ্রাফির যে জিওমেট্রিক্যাল সেন্সগুলো ইউজ করা হয়, এই জিনিসপত্রগুলো হয়তো আপনি ধরতে পারবেন না। তারপর হচ্ছে ডিজাইনের মধ্যে একটা রিদম থাকতে হয়। যেমন হচ্ছে আপনি উপর দিক থেকে হয়তো শার্প কোনো একটা শেপ ইউজ করছেন, নিচের দিকে হয়তো কার্ভ বা সফট এজ ওয়ালা একটা ডিজাইন ইউজ করলেন। তো এইখানে কিন্তু হারমোনি নাই, মানে এই ডিজাইনটার মধ্যে কোনো কানেকশন নাই, বা ওই যে হারমোনি কিভাবে বোঝায়, এটা হচ্ছে অনেকটা নদীর স্রোতের মতো, যে স্রোত আসলো ঠিকই কিন্তু স্মুথ ভাবে গেল না। তো ডিজাইনটা অনেকটা এরকম হতে হয় যে একজন মানুষের চোখ এসে হচ্ছে ওইভাবে গেল আর কি। তো যেহেতু বলতেছিলাম, এক কাজ করি, একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পলই দেই। আপনার কি রেডি প্র্যাকটিক্যাল এক্সাম্পলের জন্য? আচ্ছা, একজন রেডি আমি দেখতে পাচ্ছি। পুরা ক্লাসে এত মানুষজনের মধ্যে যদি একজন দুজন রেডি থাকেন, বাকিরা কোথায়? আচ্ছা, সবাই রেসপন্স করার ট্রাই করবেন। আমি হচ্ছে কোশ্চেনটা বলে দিই, সেটা হচ্ছে টেসলার লোগো দেখেছেন আপনারা? টেসলার যে লোগোটা আছে। আচ্ছা, একজন বলেছেন দেখিনি। ভালো অ্যান্সার। নেগেটিভ হলে অন্তত অ্যান্সার করেছেন আপনার, মানে এইটা সলভ করার জন্য তো আমি আছি, সমস্যা নেই। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা আগে টেসলার লোগোটাই দেখি। টেসলার লোগো দেখে আমরা হচ্ছে ক্লাস শুরু করি। টেসলার এই লোগোটা দেখানোর পর আমি অ্যান্সার দিচ্ছি যে কেন আমাদের, আমি আগের টপিক আবার ফিরে আসছি, যে কেন আমাদের হচ্ছে এআই আসার পরেও গ্রাফিক্স ডিজাইন অন্তত সেন্স যেটা, বা একদম কোর ফিলোসফি যেটা, এইটা জানা উচিত। তো আমরা, আচ্ছা আমি আগে হচ্ছে আমার স্ক্রিনটা শেয়ার দেই। সিন ওয়ান শেয়ার। ওকে, স্ক্রিন দেখতে পাচ্ছেন আশা করি। আচ্ছা, দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন টেসলার লোগোটা। ওকে, জি, অনেকগুলো জি আসছে, সো আপনারা হয়তো টেসলার লোগো দেখতে পাচ্ছেন। এই যে, এইবার একটা জিনিস খেয়াল করে দেখেন যে টেসলার লোগোতে যেই শার্প এজেস গুলা, মানে প্রত্যেকটা এজ শার্প। আর আমরা যদি এখন অন্য আরেকটা লোগো সার্চ দেই, আচ্ছা ওরা এখানে মিনিংটাও দিয়ে দিছে। আমি আপনাদের সাজেস্ট করবো যে আপনারা এই মিনিংটা পড়ে নেবেন। এইটা আপনাদের একটা আনঅফিসিয়াল টাস্ক থাকলো আর কি। ওই যে আমি বললাম যে ফুল ক্লাসের চলাকালীন আমি হচ্ছে টুকটাক জিনিসপত্র আপনাদের ধরাই দিব, যেন মানে আমরা যারা এভারেজ আছি তাদের চেয়েও বেশি আগ্রহ যাদের, তারা যেন অফলাইনে এই জিনিসপত্রগুলো নিজেদের আগ্রহের খাতিরে এই জিনিসপত্রগুলো শিখে নেন। কারণ এগুলো নিয়ে যদি আপনারা একটু ঘাটাঘাটি করেন, তাহলে হচ্ছে আপনারা ডিপ নলেজ গুলো অর্জন করতে পারবেন। কারণ ঘটনা হচ্ছে, এইটা নিয়ে হয়তো একটু পরে কথাবার্তা বলবো যে গ্রাফিক্স ডিজাইনে কি ধরনের কি বলে, যে জব ওপেনিংস আছে, বা হচ্ছে এটাকে কি বলে, যে কি ধরনের ক্যারিয়ার অপরচুনিটি গুলো আছে আর কি। কারণ আমি ওই দিনও একজনের সাথে, মানে একজনের বিষয়ে জানলাম। উনি হচ্ছে গ্রাফিক্স ডিজাইন করে জাস্ট একটা ব্র্যান্ডের জন্য। তো ওনার পার মান্থ স্যালারি হচ্ছে 1 লাখ টাকা, বাংলাদেশি টাকায়। তো টাকা পয়সার কথাবার্তা একটু পরে ইনশাল্লাহ আসবো, বাট এখন মোটামুটি যেটা নিয়ে বলতেছি ওনার বিষয়টা হচ্ছে, উনি যে সব সফটওয়্যার পারে এরকম না, উনিও একটা দুইটা সফটওয়্যার দিয়ে পারে, মানে কাজ করে। কিন্তু এখানে ঘটনা যেটা, সেটা হচ্ছে ওনার মানে প্রচুর কি বলে এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্স। কারণ ওনার ডিজাইনগুলো আপনি যদি দেখেন যে 1 থেকে 2 কালারে করে, 1 থেকে 2 কালারে, মাঝে মধ্যে উনি সাদা কালো ডিজাইনও করে। কিন্তু বিষয় যেটা, সেটা হচ্ছে ওনার এক্সপিরিয়েন্সের জন্য হচ্ছে ওনার এরকম স্যালারি রেঞ্জ। ওনার চেয়ে বেশি স্যালারি রেঞ্জের মানুষজন আছে। আস্তে আস্তে হয়তো ওনাদের কেস স্টাডি গুলা টাইম পেলে শেয়ার করব। তো এখানে আমি যে জিনিসটা বললাম যে, আচ্ছা স্কিল তো আমরা একদিনই শিখতে পারি, আবার মানে মাস্টারি অর্জন করতে তো একটু টাইম লাগে, তাই না? যেহেতু আমরা একটা কথা বলতেছি যে এইখানে ইয়া দরকার, কি বলে এটাকে, যে এক্সপিরিয়েন্স দরকার। সো এক্সপিরিয়েন্সের জন্য আপনি দুইটা কাজ করতে পারেন। প্রচুর টাইম দিয়ে প্র্যাকটিস করতে পারেন, প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। আমি হাইলি সাজেস্ট করবো যে এরপর থেকে আমরা যখন ক্লাস করি, আপনি ট্রাই করবেন ল্যাপটপ অথবা পিসি থেকে ক্লাস করার। আর ব্যাকগ্রাউন্ডে হচ্ছে
ক্যানভা সফটওয়্যারটা, বা আমরা যখন যে সফটওয়্যার করি আর কি, ওইটা ওপেন রাখার। ওইটা ওপেন রাখলে আপনার সুবিধা যেটা হবে সেটা হচ্ছে আপনি আমার সাথে সাথে প্র্যাকটিস করতে পারবেন। ঘড়ির কাঁটাতে আমি অলরেডি দেখতেছি যে ক্লাস শেষ হওয়ার টাইম হয়ে গেছে, কিন্তু আমি আজকের মতো যা যা দেওয়া যায় আপনাদের ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। তো আমরা যেখানে ছিলাম আর কি, তাহলে আমরা মাস্টারি কিভাবে অর্জন করব। ওই যে এলন মাস্কের কথা, যেহেতু ওই যে টেসলা ব্র্যান্ড আছে সামনে, এলন মাস্কের একটা কথা বলা যায় যে সে বলে যে সে তার অপোনেন্ট যদি 12 ঘন্টা কাজ করে বা হচ্ছে 5-7 ঘন্টা কাজ করে, সে 10 ঘন্টা কাজ করে বা 12 ঘন্টা কাজ করে। সো সে সে সেম ডেতে তার অপোনেন্টের ডাবল কাজ করতেছে। সো তার অপোনেন্টের যে সে ডাবল আগে থাকতেছে এরকম। আপনার যতটা টাইম পারেন প্র্যাকটিস করে যেতে হবে। প্র্যাকটিস করে গেলে আপনি যদি দিনে অনেক বেশি টাইম প্র্যাকটিস করেন, তাহলে আপনার আরেকজন যে সহপাঠী আছে, যে মানে দিনে 1-2 ঘন্টা বা আধা ঘন্টাও হয়তো দেয় না, বা 2 দিন হয়তো 1 ঘন্টা দেয়, তো তার চেয়ে অন্তত আপনি আগায় যাবেন। সো মাস্টারি অর্জন করার জন্য বা এই যে এক্সপিরিয়েন্সের খাতাটা ভারী করার জন্য আপনাকে যে জিনিসটা করতে হবে যে অনেক টাইম দিয়ে প্র্যাকটিস করতে হবে। এখন ঘটনা হচ্ছে যেটা, সেটা হচ্ছে আমাদের তো অনেকের টাইম শর্টেজ থাকে বা আমরা অনেক কাজে অনেকে বিজি থাকি। তখন আমরা কি করতে পারবো? তখন জিনিসটা যেটা, সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স যারা আছে তাদের কাছ থেকে হচ্ছে নলেজ নেওয়া। আপনারা মানে লার্নিং এর যে ফেজটা, এরপর এটা কন্টিনিউ রাখবেন, এটা আমার কাছে শিখতে হবে, ডাজেন্ট ম্যাটার। এরপরে যখন যেরকম ভালো কোর্স পান, অথবা এরকম অনেক ফোরামগুলো আছে, কমিউনিটি আছে, আমি হয়তো ট্রাই করবো এগুলোর মধ্যে আপনাদেরকে কানেক্ট করায় দেওয়ার জন্য। কারণ ওইগুলাতে যদি আপনি কানেক্টেড থাকেন আর অন্য আরেকজনের কাজ দেখেন, তখন আপনার নলেজটা বা ডিজাইন সেন্স যেটা, এটা বাড়বে। তো এইটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, যে আপনার যে শুধুমাত্র এক্সপার্ট মানুষদের কাছে গিয়ে শিখতেই হবে ডাজন্ট ম্যাটার। আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি এক্সপার্ট মানুষদের কাজ দেখতে পারেন। সো কাজ দেখার জন্য অনলাইন অনেক ধরনের ওয়েবসাইটস গুলো আছে আর কি, বিহেন্স আছে, ড্রিবল আছে, ফ্রিল্যান্স যে ওয়েবসাইট গুলো আর কি, পোর্টফোলিও কিছু ওয়েবসাইট আছে যেখানে বড় বড় মানুষজন তাদের পোর্টফোলিও গুলো অ্যাড করে রাখে আর কি। তো ওইগুলো দেখতে পারবেন। আচ্ছা, এইখানে থিওরিটা শেষ করি, যেহেতু থিওরির মধ্যে ছিলাম। টেসলার এই লোগোটা হচ্ছে শার্প। আর এরপরে হচ্ছে আমরা আরেকটা লোগো যেটা দেখবো, কার দেখতে পারি, আমরা অ্যাপল দেখি, হ্যাঁ। আচ্ছা, অ্যাপলের লোগো তো আপনারা দেখছেন তাই না? এইটা দেখেন নাই বললেন না প্লিজ। আচ্ছা, অ্যাপলের লোগো দেখছেন, যার কারণে হচ্ছে আমার এখন বুঝাইতে সহজ হয়ে যাবে। দেখেন, অ্যাপলের আপনি অলমোস্ট প্রত্যেকটা সাইড দেখেন মানে একটা কার্ভ দেওয়া। সো এইবার আসি কার্ভ কি, কেন ইউজ করা হয়, আর হচ্ছে শার্প কেন ইউজ করা হয়। শার্প এজেস ইউজ করা হয় তখন যখন হচ্ছে আপনি পাওয়ার, তারপর হচ্ছে স্ট্রেংথ অথবা এফিসিয়েন্সি বুঝাবেন। এইটা কিন্তু মানে মোটর কোম্পানি বা গাড়ি কোম্পানি, তো ওরা মেইনলি লোগোতে এই জিনিসটা ফুটায় তুলতে চেয়েছে যে ওদের যেটা ইঞ্জিন বা ওদের যেটা গাড়ি অথবা ওদের যেটা মেশিন, এইটার এফিসিয়েন্সিটা খুব হাই। এইটাকে যদি আমরা প্রাচীন কোনো নলেজের সাথে কানেক্ট করি, মানে আমরা তো সবকিছুই হচ্ছে ইভলিউশনের থিওরিতে মানি, যদিও অনেক ভুল ভাল ওরা বুঝায়, বাট মানুষের সাইকোলজিতে জিনিসগুলো কিভাবে আসছে ওইটার সাথে যদি আমরা মিলাই। কারণ আমরা এইটা হয়তো জানি যে প্রাচীন অনেক আহ, ইসের ভিতর, গুহার ভিতরে হচ্ছে ওয়াল আর্টস গুলা পাওয়া গিয়েছে আর কি। তো ওইখান থেকে বোঝা যায় আর কি মানুষজন আগে থেকেই মানে মনের ভাব প্রকাশ করার একটা ওয়ে বানিয়ে নিয়েছিল আর কি, ওয়ালের মধ্যে পেইন্টিং করা। এরপরে কাগজে আসলো, মাটিতে আসলো, অনেক জায়গায় আসলো, চামড়ায় আসলো। তো ওইখান থেকে আমরা বুঝি আর কি যে খুব আগের দিন থেকে মানুষের চিন্তা ভাবনা, ডিজাইন সেন্স বা হচ্ছে এই যে কাগজের রিপ্রেজেন্টেশনের বিষয়টা অলমোস্ট সেম। তো এইখানে মেইনলি যে জিনিসটা বুঝাইছে যে শার্প এজেস মানে কি, মানে কোনাগুলো কোনা সূক্ষ্ম থাকবে, এইটা দিয়ে যে জিনিসটা বোঝানো হয়, জিনিসটা খুব শক্তিশালী বা এফিশিয়েন্ট। এইটাকে আপনি রিয়েল লাইফ একটা জিনিসের সাথে মিলান সহজে মনে রাখার জন্য। কি? সেটা হচ্ছে একটা ছুরির কথা চিন্তা করেন। যেই ছুরিটা যত ধারালো, সেটার কাটার ক্ষমতা তত বেশি। সিম্পল। আমরা একটা ছুরি দেখে যদি দেখি যে এটা শার্প শার্প, মানে এটার মানে কর্মক্ষমতা বেশি বা এটার এফিসিয়েন্সি বেশি, এফেক্টিভনেস বেশি। সো সেম জিনিসটাই বোঝানো হয় আর কি এই ডিজাইন গুলাকে হচ্ছে শার্প করে। আচ্ছা ঠিক আছে, এটা বুঝলাম। এখন আপনাদেরকে বুঝাইতে হবে যে যেই লোগোগুলো হচ্ছে মানে কার্ভ থাকে বা হচ্ছে স্মুথ সারফেসটা থাকে, ওইটার ব্যাপারটা কি। আচ্ছা, ওইটার ব্যাপার যেটা, সেটা হচ্ছে যেই জিনিসটা যত হচ্ছে কার্ভ থাকে, ও হচ্ছে ততটা কি বোঝায়, ন্যাচারাল বোঝায়। ন্যাচারাল কিভাবে বোঝায়? যেই লোগোগুলো হচ্ছে মানুষকে এই টাচ দেওয়ার ট্রাই করে যে আমরা হচ্ছে
ক্লোজ টু নেচার বা আমরা ন্যাচারাল থাকতে চাই। যদিও অ্যাপলের ফিলোসফি আলাদা, ওরা হচ্ছে ক্রিয়েটিভিটি বুঝায়। ওই জিনিসটাও কিন্তু ন্যাচারাল ভাবে মানুষের ভিতর থেকে আসে। সো ওই জিনিসটাকে এভাবে কানেক্ট করা হয় আর কি, যে ওরা যে এরকম শার্প এজেস না রেখে, ওরা কিন্তু শার্প এজেস রাখতে পারতো যদি ওরা বুঝাইতো যে আমাদের মানে ব্যাটারি খুব ভালো, আমাদের ক্যামেরা খুব ভালো। ওরা কিন্তু, আপনি বেশিরভাগ ওদের প্রেজেন্টেশন গুলা দেখেন, ব্র্যান্ড প্রেজেন্টেশন গুলা, ওরা কিন্তু এটাই বলে যে আপনি স্মার্ট হন বা আপনি ক্রিয়েটিভ ভাবে ভাবেন, ডিফারেন্ট ভাবে ভাবেন, থিঙ্ক ডিফারেন্ট। এই কথাটা কিন্তু ওরা সব জায়গায় বলে। আহ, এই আহ, এই ব্র্যান্ড থেকে আসলে বললে তো শেষ করা যাবে না, কোথা থেকে কোথায় চলে যাচ্ছি। বাট অ্যাপলের বিষয়ে যদি একটা জিনিস বলি, ওদের ব্র্যান্ড স্টোরি বলাটা আলাদা। তো ওরা যে জিনিসটা করে সেটা হচ্ছে ওদের প্রেজেন্টেশনগুলোর মধ্যে আপনি খেয়াল করে দেখবেন, ওরা খালি বলে ডিফারেন্ট, থিঙ্ক ডিফারেন্ট, ডিফারেন্ট। সো ওদের একটা মেসেজ এটা, যে আপনি যদি জিনিয়াসদের মতো হতে চান, ডিফারেন্টলি থিঙ্ক করতে চান, আপনি এটা ইউজ করেন। সর্বকালের সবচেয়ে দামি বা সবচেয়ে ব্যয়বহুল তো বলা যাবে না, কিন্তু সবচেয়ে বড় বড় সেলিব্রিটিস ছিল, এইরকম একটা অ্যাডের ব্যাপারে কি আপনারা জানেন? যেটার মধ্যে মানে ফেমাস মানুষজন ছিল অ্যাপল থেকে করা, এটার বিষয়ে কি আপনারা জানেন? আচ্ছা, মানে না বলতেছেন অনেকেই, আমি এটা ক্লিয়ার করে দিই এটা আসলে কি জিনিস। সেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি, হ্যাঁ দামি অ্যাড বলা হয় অ্যাপলের একটা অ্যাড আছে, যেটার মধ্যে সবচেয়ে ফেমাস যে যে মানুষগুলো আছে, যেমন লিওনার্দো দা ভিঞ্চি হতে পারে, আলবার্ট আইনস্টাইন হতে পারে, মানে যত মানে কি বলবো জিনিয়াস লেভেলের মানুষজন যারা হচ্ছে পৃথিবীতে কিছু জিনিস আবিষ্কার করছে, ওরা কিন্তু ডিফারেন্ট ভাবে চিন্তা ভাবনা করার কারণে ওই জিনিসগুলো আনতে পারছে। তো ওদেরকে একটা অ্যাডের মধ্যে দেখানো হয়েছে। আপনি চিন্তা করে দেখেন, ওদের মধ্যে বেশিরভাগ মানুষজন কিন্তু বেঁচেও নাই, কিন্তু সুন্দর মতো ওদেরকে একটা অ্যাডের মধ্যে দেখায় দেখায় রোনালদোকেও রাখা হয়েছে, মানে যত সেলিব্রিটি লেভেলের মানুষজন আছে যারা হচ্ছে একটু ফেমাস বা হচ্ছে কি বলে ডিসকভারির দিক দিয়ে আলাদা, সবার থেকে আলাদা সোজা হিসাব, এই ট্যাগের মধ্যে পড়ে আর কি। সো ওইটার মধ্যে ওরা ফেমাস প্লেয়ারদের আনলো, তারপর হচ্ছে যত আবিষ্কারক এদের আনলো, তারপর হচ্ছে এদেরকে দেখাইতে দেখাইতে দেখে লাস্টে গিয়ে বললো যে আপনিও জিনিয়াস, থিঙ্ক ডিফারেন্ট, মানে আপনিও জিনিয়াস, আপনি যদি একটু আলাদাভাবে চিন্তা ভাবনা করেন। সো ওই অ্যাডের মধ্যেও ওরা এই জিনিসটাকে পুশ করার চেষ্টা করলো আর কি, যে ক্রিয়েটিভিটি, আপনিও ক্রিয়েটিভ, আপনার ভিতরে ক্রিয়েটিভিটি বের করে নিয়ে আসেন। সো ওই ন্যাচারাল যে চিন্তা ভাবনা বা ন্যাচারাল থিঙ্কিং বিষয়টা, ওই জিনিসটার সাথে ওরা হচ্ছে কানেক্ট করে, দ্যাটস ওয়াই ওরা হচ্ছে এই শেপগুলো ইউজ করে। আচ্ছা, এখন ফাইনালি কানেক্ট করে দিই, বলতে কি চাচ্ছি, বলতে যেটা চাচ্ছি সেটা হচ্ছে যেই যেই জায়গায় এরকম স্মুথ সারফেস গুলো থাকবে, সেইগুলোর মধ্যে হচ্ছে নেচারের টাচ বোঝায় বা জিনিসটা ন্যাচারাল, যান্ত্রিক না, কৃত্রিম না, এই জিনিসটা বোঝানো হয়। এইবার আমি আপনাদের ক্লিয়ার করে দিই একটা জিনিস দিয়ে। সেটা হচ্ছে আহ কিভাবে দেখাই, রিভার লাইন দেখাই। আপনি যদি প্রকৃতিতে খেয়াল করেন, আবারও আমরা ইসে যাই, মানে নেচারের সাথে বা ন্যাচারাল মানুষের চিন্তা ভাবনার সাথে জিনিসটা কিভাবে মিলে। রিভার লাইন, আচ্ছা ওরা তুমি অ্যাপ দেখাচ্ছে, রিভার সাইড। আচ্ছা, নদীর বিষয়টা আপনারা হয়তো জানেন, যে আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি যে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। সো নদী মানে বাঁক থাকবে। এইটা দিয়ে মেইনলি যে জিনিসটা বোঝানো হয় যে ন্যাচারাল যত জিনিসপত্র আছে এইগুলোর মধ্যে কার্ভ থাকে, একটা শেপ থাকে। এইটা এভাবে বলা হয় যে মানুষের যে জ লাইন, এইটার মধ্যেও একটা কার্ভ থাকে, বা হচ্ছে বডিতে প্রচুর জায়গায় দেখবেন যে কার্ভ আছে আর কি। তো এই কার্ভ দিয়ে হচ্ছে জিনিসটাকে নেচারের সাথে কানেক্ট করে। তো লোগো বলেন, ডিজাইন বলেন, যে কোনো কিছু বলেন, আমি হয়তো কোর লেভেলের একটা নলেজ আজকে গল্পে গল্পে আপনার সাথে শেয়ার করে ফেলছি। সেটা হচ্ছে আহ, আপনি তখনই শার্প এজেস দিবেন যখন হচ্ছে আপনি ডিজাইনের মধ্যে বুঝাতে চাচ্ছেন যে এটা এফিসিয়েন্সি, পাওয়ারফুল, ডমিনেটিং এবং হচ্ছে এফিশিয়েন্ট কিছু জিনিস আর কি। আর আপনি কোনো কিছু যদি ন্যাচারাল বুঝান, তারপর হচ্ছে অর্গানিক বুঝান, এই টাইপের জিনিসপত্র যদি বুঝাতে চান, তাহলে হচ্ছে আপনি যে জিনিসটা ইউজ করবেন সেটা হচ্ছে কার্ভ লাইন। সো আমরা অনেক দূর চলে গেছি, এইবার একটু লাইনে ফিরে আসি। যেটা নিয়ে আমরা আলোচনা শুরু করি সেটা হচ্ছে কেন এআই আসার পরেও আমাদের হচ্ছে শিখতে হবে। এইটার টুকটাক আমি হচ্ছে নলেজ দিয়ে দিছি, যে যারা হচ্ছে মেশিন চালায় বা হচ্ছে যারা ডিজাইন ডিজাইন করে, ওরা মেইনলি যেই কাজটা করে সেটা হচ্ছে কি বলে এটাকে, সে খালি হচ্ছে ডিজাইন সফটওয়্যারটা ইমপ্লিমেন্ট করতে পারে, কিন্তু আমরা যে জিনিসটা শিখবো আমরা হচ্ছে নলেজ সহ শিখবো। যার কারণে আমি হয়তো আগে
এআই তে সার্চ দিয়ে অথবা হচ্ছে আমি হয়তো ইউটিউব দেখে যে কোনো একটা ডিজাইন করা শিখতে পারতাম। কিন্তু যখন আমি জানবো যে আচ্ছা এই জায়গায় শার্প এজ এই জন্য ইউজ করে, এই জন্য আমিও ইউজ করতেছি। আচ্ছা বড় বড় ডিজাইনের যারা বা হচ্ছে ডিজাইনের গ্রামারই এটা যে আমি যখন হচ্ছে ই করব, ন্যাচারাল কিছু বুঝাবো, অর্গানিক কিছু বুঝাবো, ক্লোজ টু আর্থ বুঝাবো, তখন হচ্ছে জিনিসটা আমরা ই করব, একটু কার্ভ ইউজ করব বা কি বলে এটাকে সফট এজ ইউজ করব। তো এই জিনিসপত্রগুলো যখন অলরেডি আপনার মাথায় থাকবে তখন থেকে হচ্ছে আপনার মধ্যে একটা কনফিডেন্স কাজ করবে। তখন যদি আপনাকে এসে কেউ জিজ্ঞাসা করে এইটা এরকম কেন করছো, কারণ আপনি যখন পরবর্তীতে ক্লায়েন্টদের সাথে কাজ করবেন তখন আপনি বুঝতে পারবেন যে জিনিসটা খুবই ক্রিটিক্যাল, মানে ক্লায়েন্ট ধুমধাম এসে আপনাকে যে এইটা কি, এটা কেন। তো তখন যদি আপনি ঠিকঠাক মতো অ্যান্সার দিতে পারেন, মানে ভুল জিনিসপত্র আপনি চালাই দিতে পারবেন। এটা বলতেছি না আনএথিক্যাল জিনিসপত্র বলা যাবে না, টুকটাক বলবো হয়তো। এগুলো হচ্ছে লাইফ হ্যাকস। আর ইসের বিষয় যেটা সেটা হচ্ছে আপনি ধরেন খুব ভালো ডিজাইন বানাইছেন কিন্তু আপনি যদি ক্লায়েন্টকে বুঝাইতে না পারেন কেন দিয়েছেন, ক্লায়েন্ট বলবে আবার করেন এটা ভালো লাগতেছে না বা চেঞ্জ করেন, তখন হয়তো আপনার এত নলেজ বা আপনার এত মানে জানার পরেও আপনি জিনিসটা তুলে ধরতে পারবেন না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই গ্রামার যেগুলো ব্যাক এন্ডে চলে এই জিনিসপত্রগুলো আসলে মানুষ মুখে মুখে বলে না বা এইগুলো মানে মুখে বলে বেড়ানোর কোনো কিছু না, কিন্তু আপনার ডিজাইনের জিনিসটা ভালো রাখতে হবে। দেখবেন যে দুইজন মানুষ সেম জায়গা থেকে হয়তো শিখছে, সেম সফটওয়্যারে কাজ করছে, কিন্তু একজনের ডিজাইন কেন যেন ভাল লাগে, মানে তাকায় থাকতে মন চায়। তো আর আরেকজনের ডিজাইন যেটা সেটা দেখে মনে হয় যে এইগুলা কি, মানে কেমন জানি একটা অক্ষর বড় একটা অক্ষর ছোট, মানে সে খুবই সুন্দর কালার ইউজ করছে, সে খুবই সুন্দর ফন্ট ইউজ করছে, টেক্সট ইউজ করছে, কিন্তু ইয়া করা যাচ্ছে না। তো এবার আসি এআই এর বিষয়। এআই তে ধরেন একজন সাধারণ মানুষও প্রম্পট দিচ্ছে, আপনিও অ্যাজ এ ডিজাইনার প্রম্পট দিচ্ছেন, তাহলে ঘটনাটা কি ঘটতেছে? আপনি একজন প্রম্পট দিচ্ছে যে আমাকে একটা লোগো বানায় দাও, এআই ইচ্ছা মতো একটা লোগো বানাই দিচ্ছে। আর আপনি ধরেন আপনি একটা লোগো এআই দিয়েই বানাচ্ছেন, কিন্তু আপনি এআই কে কি বলবেন যে তুমি আমাকে কালার সাইকোলজি অনুযায়ী ব্যাকগ্রাউন্ডটা এই কালার দিবা, ফোরগ্রাউন্ডটা এই কালার দিবা, রুল অফ থার্ড ইউজ করবা এবং ডিজাইনের মধ্যে শার্প এজেস ইউজ করবা, আর কম্পোজিশন এমন ভাবে ইউজ করবা ডিজাইনের ব্যালেন্সটা ঠিক রাখবা। তারপর হচ্ছে ডিজাইনের রিদম যেন উপর থেকে নিচ, মানে উপরের বাম সাইড থেকে নিচের ডান সাইড পর্যন্ত এরকম ভাবে আসে, জিনিসটা যেন দেখতে সুন্দর হয় এবং মানে ওভারঅল যে এলিমেন্টস গুলো ইউজ করা হবে এগুলোর মধ্যে যেন ইউনিটি থাকে। আমি জানি আমি অনেক কিছু বলে ফেলছি, কিন্তু এগুলো আস্তে আস্তে আমরা যখন ক্লাস করব তখন হয়তো আমরা বুঝতে পারবো। এখানে আমি মেইনলি বেসিক যে প্রিন্সিপাল গুলো আছে আর কি ডিজাইনের, যেমন হচ্ছে আমি একটু বলে রাখি। প্রপোর্শন, প্রপোর্শন মানে হচ্ছে অনুপাত। আহ আচ্ছা এইটা আজকে না বলে থাকতে পারতেছি না আর কি, কারণ এগুলো ইন্ট্রোডাক্টরি ক্লাসেই দিব, পরবর্তীতে হয়তো ক্লাসে ঢুকে যাব তখন আর বলা যাবে না। আপনারা কখনো খেয়াল করছেন যে যারা মানে প্রফেশনাল আর্টিস্ট হয় ওদের কাছে একটা পেন্সিল থাকে, মানে সবার কাছে পেন্সিল থাকে যারা ড্রয়িং করে, কিন্তু দেখবেন ওরা ডিজাইনের দিকে বা কোন একটা জিনিস আঁকলে ওইটার দিকে পেন্সিল এভাবে ধরে আর আঁকে, আবার এক চোখে এরকম করে পেন্সিল ধরে কিছু একটা মাপ নেয়। এটা কি মাপ নেয় আপনারা জানেন? আচ্ছা, তো বিষয় যেটা সেটা হচ্ছে পেন্সিল আপনার যদি স্কেচ বা হচ্ছে ডিজাইন করার আগে, মেইনলি আমরা ডিজাইন করার আগে কিছু সফটওয়্যার দেখবো, সফটওয়্যারের মধ্যে আমরা ওয়্যার ফ্রেমিংটা করি বা হচ্ছে যেই ড্রাফট বানানো হয় আর কি ডিজাইনের যেই মানে টেম্পোরারি যেই নলেজ গুলো ওইগুলো আমরা সফটওয়্যারে করি। কিন্তু যদি কেউ কাগজে করতে চান তাহলে হচ্ছে আপনারা এটা ফলো করতে পারেন। আর্টিস্টরা দেখবেন ওই পেন্সিলকে 1 ইঞ্চ করে কাটে, মানে ওদের লিটারেলি যে কার্বনের পার্টটা থাকে, শীষটা থাকে পেন্সিলের, ওরা এতটুকু লম্বা রাখে। তো এতটুকু 1 ইঞ্চ লম্বা রাখলে সে যে কোনো কিছুর সাথে অনুপাত ধরে। ধরেন খুব দূরে এই একটা অবজেক্ট আছে, ও পেন্সিলের 1 ইঞ্চিকে এইভাবে ধরে দেখবে যে এতটুকু কভার করতেছে। সো ওর 1 ইঞ্চি যদি দুই জায়গায় কভার করে, ও বুঝবে এখানে হয় 2 ইঞ্চি আছে, 2 ফুট আছে, 2 মিটার আছে, অথবা দুই কোনো কিছু আছে। ওরা এইভাবে হচ্ছে অনুপাতগুলা বের করে। ওরা লিটারেলি পেন্সিলকে একটা স্কেল হিসাবে ইউজ করে যে এখানে আমার 1 ইঞ্চ আছে, এই 1 ইঞ্চকে আমি চোখ দিয়ে ধরে যেই কোনো একটা জিনিসের, ওরা হচ্ছে এই ধরলো এই জায়গাটা 1 ইঞ্চ আর এই দুই জায়গা মিলে হচ্ছে 1 ইঞ্চ। সো ওরা এটার অনুপাত বের করে ফেলেছে, এইটার তুলনায় এইটার অনুপাত হচ্ছে দুইবার, মানে এই পুরা ডিজাইনটা হচ্ছে 2:1। সো এই জন্য হচ্ছে ডিজাইনাররা মেইনলি এরকম করে মানে চোখ দিয়ে ইশারা করে করে অনুপাত করে জিনিসটা বের করে। সো আপনি চিন্তা করে দেখেন, ধরেন এইটা একজন মানুষ, সো ওর মাথা এরকম এতটুকু থাকবে, বডি এরকম থাকবে, আর হচ্ছে নিচের পার্ট এরকম থাকবে। তো আপনি যেটা করবেন, মানে ডিজাইনার যেটা করে আর কি, বা আর্টিস্ট যারা ওরা যেটা করে পেন্সিল দিয়ে ধরে বুঝে যে এই জায়গাটা 1 ইঞ্চ, এই জায়গাটা 3 ইঞ্চ।
সো এরপরে ও যদি এখন 1 ফুট কাগজের মধ্যে আঁকে, সে ইজিলি হয়তো 1 ফুট কাগজের মধ্যে কত 12 ইঞ্চ, তো ওই 12 ইঞ্চের মধ্যে 1 ইঞ্চ মাথা দিবে, বাকি অত ইঞ্চ হয়তো বডি দিবে আর ইয়া দিবে। তো আমরা তো কিছু জিনিসপত্র হয়তো মাথায় রাখবো, এই জিনিসটা বলে হয়তো আজকে আমি শেষ করব যে আমরা যেহেতু ডিজাইনের দিকে যাচ্ছি, এখানে আমাদের ইসলামিক রুলিংস গুলো মাথা রাখা উচিত। কোন কোন জিনিসগুলো আমরা করতে পারি, কোন কোন জিনিসগুলো করতে পারি না, কোন কোন মডেলস গুলো আমরা ডিজাইন ইউজ করতে পারি, কোনগুলো করতে পারি না। ওই অনুযায়ী হয়তো আমরা ডিজাইনের ক্ষেত্রে প্রাণীর দেহ বা এই টাইপের জিনিসপত্রগুলো রাখবো না, যেগুলো ইসলামে ডাইরেক্ট নিষেধ আছে আর কি। কারণ ঘটনা হচ্ছে, দিন শেষে আমি একটা ডিজাইন বানাই, একটা নলেজ দিই বা যে কোনো কিছু করি, এই জিনিসগুলো কিন্তু আমার লাইফ টাইম ইনভেস্টমেন্ট। আমি কোনো একটা জায়গায় হয়তো 1 টাকা রাখলে প্রতি মাসে মাসে বা বছরে বছর যেরকম আউটপুট আসে, সেম ভাবে আমাদের ডিজাইন থেকে যেটা হয় আর কি, যে আমি যদি কোনো একটা হারাম এলিমেন্ট এখানে ইউজ করি বা মানে অথরাইজড না, ইসলাম অনুমোদিত না, এই টাইপের কোনো কিছু যদি আমি ডিজাইন অ্যাড করি, তাহলে প্রবলেম যেটা হবে সেটা হচ্ছে মানে আমার মানে গুণ অ্যাড হইতে থাকবে আর কি, সোজা হিসাব। তো ওই জিনিসপত্রগুলো আমরা একটু আলোচনা করবো আর কি, কোন কোন জিনিস ইউজ করা যাবে। তারপর হচ্ছে আমরা যারা এই ডিজাইন বানাই, ফিমেল মডেলস যারা আনকভার্ড, মানে মানে ঢাকা নাই, পর্দাশীল না, এরকম কোনো কিছু আমরা ইউজ করব না। তো এই টাইপের জিনিসপত্রগুলো ইউজ করবো না। সো ডিজাইনের ক্ষেত্রে আমি তো বারবার বলতেছি যে মানুষের মাথা, মানুষের বডি, মানুষের পা, জিনিসটা কিন্তু এভাবে কাজ করে না। আপনাকে প্রপোর্শন বুঝতে হবে, মানে হচ্ছে অনুপাত। আপনি শুধু মানুষের ক্ষেত্রে এটা করবেন না। আপনাকে ধরেন ক্লায়েন্ট বলে দিল যে আমার আপনি একটা পোস্টারই বানাচ্ছেন, ওটার মধ্যে ডিজাইন দেওয়া, টেক্সট থাকবে, বডি থাকবে, বডি মানে লেখালেখি, যে এখানে প্রোডাক্টের ডিটেলস থাকবে। সো সে বললো বডি পার্ট থাকবে, নিচে সিটিএ থাকবে, মানে কল টু অ্যাকশন থাকবে, যেখানে বলা থাকে যে আমাদের প্রোডাক্ট এখনই কিনুন, বা মিস না করতে চাইলে আসুন কিনে ফেলুন, এই টাইপের। তো এইখানে জিনিসটা যেটা হবে সেটা হচ্ছে, ডিজাইনে অনেক সময় বলা থাকে যে আপনি 20% দিবেন হচ্ছে ইসে, কি বলে, 20% টাইটেল, বডিতে হচ্ছে ধরেন 60%, আর কল টু অ্যাকশন হচ্ছে 5%। তো আপনি যদি অনুপাত না বুঝেন, আপনি টেক্সট সাইজ ধরেন 30 দিলেন, টেক্সট হেডলাইনেও 30 দিলেন, বডিতেও, আপনার কল টু অ্যাকশন লেখার জায়গা। পয়েন্টগুলো আমি বলে দিই যেহেতু টাইম কম। প্রপোর্শন, যেটা হচ্ছে অনুপাতের বিষয়গুলা। আমার ইন্টারনেট কানেকশন আনস্টেবল দেখাচ্ছে। আচ্ছা, আমি হচ্ছে কিছুক্ষণের জন্য তাহলে ক্যামেরা অফ করে দিই, যেন ডিস্টার্ব না হয় নেটে। এমনিতে আমার কথাবার্তা স্মুথ তো, তাই না? আচ্ছা, ঠিক আছে, সবাই শুনতে পাচ্ছেন, ধন্যবাদ জানানোর জন্য। আমি হচ্ছে একটা ডিজাইন দেখাই, শেয়ার করি। আপনাকে দেখতে পাচ্ছেন? আচ্ছা, দেখতে পাচ্ছেন আশা করি। সো এখানে হচ্ছে প্রপোর্শনের কথা বলা আছে, প্রপোর্শন যেটা বললাম আর কি একটু আগে। আচ্ছা, দেখাই দেই। প্রপোর্শন বিষয়টা হচ্ছে এই যে, দেখেন এখানে যেই অনুপাতে জিনিসপত্রগুলো রাখা আছে, এইটার প্রপোর্শন যদি আমরা 3 ধরি, এটা 2 হবে, এটা 1 হবে। সো এখান থেকে আপনি বুঝতেই পারতেছেন যে প্রপোর্শন ঠিক আছে, এটা ঠিক নাই কেন। এটার মধ্যে পাশাপাশি এই দুইটা একটা প্রপোর্শনে, আবার এইটা পুরো আলাদা প্রপোর্শনে। সো এই যে সেম জিনিসটা যদি আমরা এইখানে এইভাবে দিতে পারতাম, যদিও প্লেট এইভাবে থাকে না, কিন্তু ধরেন যদি এইভাবে দেওয়া যেত, তাহলে হচ্ছে আবার এই জিনিসটার প্রপোর্শন ঠিক থাকতো, যেহেতু দেওয়া নাই, প্রপোর্শন ভুল। আচ্ছা, এরপর যে জিনিসটা হবে সেটা হচ্ছে ইউনিটি, মানে হচ্ছে জিনিসপত্রগুলোর মধ্যে সমন্বয়। প্রপোর্শন মানে তো অনুপাত বললাম। আচ্ছা, ব্যালেন্সের বিষয়টা বলি। ব্যালেন্সের বিষয় যেটা, সেটা হচ্ছে ব্যালেন্স অনেক ধরনের হয়, এখানে যে সিমেট্রিক্যাল অ্যাসিমেট্রিক্যাল জিনিসটা আলোচনা করা হয়েছে। তো সিমেট্রিক্যাল দিয়ে যে জিনিসটা বোঝানো হয়, যে আপনি যদি মাঝখান থেকে জিনিসটাকে অর্ধেক করে কাটেন, এই সাইডেও যা থাকবে এই সাইডেও সেম থাকবে, মানে জিনিসটাকে অনেকটা বলা যায় আয়নার মতো। কিন্তু এই সাইডে দেখেন, এটাকে যদি আপনি অর্ধেক করে কাটেন, তাহলে দেখবেন এই সাইডে বড়, এই সাইডে মানে এই সাইডে বড়, এই সাইডে ছোট। আবার নিচে অর্ধেক এই সাইডে, অর্ধেক ওই সাইডে, আর এই সাইডে কিছু নেই। সো এইটা হচ্ছে ব্যালেন্সের বিষয়টা। সো এরকম প্রপোর্শন গেল, ব্যালেন্স গেল, কন্ট্রাস্টের বিষয়টা এই যে দেখেন, কন্ট্রাস্টের বিষয়টা হচ্ছে বিপরীত ধর্মী বলতে গেলে, যে এইটার বিপরীত ধর্মী হচ্ছে এইটা, আবার এইটার বিপরীত ধর্মী হচ্ছে এইটা। দেখেন কালার ওয়াইজও যদি আপনি যান, দেখবেন যে সাদার বিপরীত কালো, কালোর বিপরীত সাদা, এরকম। কিন্তু এইখানে দেখেন ওর কালার কন্ট্রাস্ট ঠিক আছে, কিন্তু সাইজ কন্ট্রাস্ট ঠিক নাই। এইটা হচ্ছে বিষয়। তারপর হচ্ছে রিদমের বিষয়টা যেটা, সেটা হচ্ছে ওই যে একটু আগে আমি বারবার বলতেছিলাম যে স্মুথ হতে হবে বিষয়টা, বা ফ্লো এর মতো যাইতে হবে বিষয়টা। এখানে কিন্তু ফ্লো নাই, দেখা যাচ্ছে যে একটা আরেকটা ইয়া বরাবর, প্লাস হচ্ছে এখানে প্রচুর গ্যাপ আছে। কিন্তু আপনি এই জিনিসটা দেখেন, সব দিক স্মুথ। সো এইটা হচ্ছে বিষয়, প্যাটার্ন দিয়ে এখানে বোঝানো হয়েছে, রিদমটা যেন ঠিকঠাক থাকে। ইউনিটির বিষয়গুলো নিয়ে যদি আমরা একটু আলোচনা করি,
ইউনিটির বিষয়টা কি? সেটা হচ্ছে সবগুলা এক ধরনের এলিমেন্ট। দেখেন এইখানে প্লেটের মধ্যে হচ্ছে কোদাল দেওয়া, এটাকে কি বলে ইংরেজিতে? তো এই জিনিসটা আসলে প্লেটের সাথে যায় না, কিন্তু আমি যদি এখানে আবার ঠিকই মাটি দিতাম তাহলে জিনিসটা ইজিলি হয়ে যেত। তো আপনারা যদি বলেন আমি 1 সেকেন্ডের মধ্যে মাটি দিয়ে দেখাই, তাহলে হয়তো আপনারা এখান থেকে ই করতে পারবেন, মাড, তাহলে একটু বুঝতে পারবেন যে আসলে জিনিসপত্রগুলো কত সিম্পলি করা যায়। আমরা পরবর্তী ক্লাসগুলো ইনশাল্লাহ এরকমই করব, মানে গল্প করতে করতে দেখাতে থাকবো, সো আপনারা ইনশাল্লাহ বুঝে যাবেন যে কিভাবে হয়। সো দেখেন একদম ইজি কিন্তু ড্র্যাগ এন্ড ড্রপ করা। জাস্ট আপনি বলতে পারেন যে এটা উপরে কেন, এটা তো এটার পিছনে যাওয়ার কথা। সো আমরা কন্ট্রোল দিয়ে যদি ব্র্যাকেট দেই, এটা এটার পেছনে চলে গেছে। মানে লেয়ার আপ ডাউন করা আর কি। আর নাহলে অনেকে যেটা করতো, রাইট ক্লিক করতো, লেয়ারে যাইতো, তারপর হচ্ছে ব্রিং ব্যাকওয়ার্ড দিত, তখন এটা পেছনে যায়। সেম, শর্টকাটের কোনো ইয়া নাই, শর্টকাটের কোনো অল্টারনেটিভ নাই, সোজা হিসাব। আচ্ছা, কালার সাইকোলজি নিয়ে ইনশাল্লাহ আমাদের আলাদা একটা ক্লাস থাকবে, বাট এইটার মধ্যে একটা জিনিস বলে দেই যে আপনার সবগুলো যদি এক কালারের ডিজাইন হয় সেটাকে বলা হয় মোনোক্রোমাটিক, মানে এক কালার। কমপ্লিমেন্টারি হচ্ছে আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, এটা হচ্ছে কালার হুইল। আমি জানি আমি অনেক তাড়াতাড়ি যাচ্ছি, এই সব কিছু নিয়ে ডিটেলস আরেকদিন কথা হবে, আজকে জাস্ট ট্রেইলার দিয়ে যাচ্ছি। তো এই জিনিসটাকে বলা হয় কালার হুইল। এটার মধ্যে মেইনলি উপর দিকে লাল থাকে, নিচের দিকে সবুজ থাকে। আর আমরা হয়তো ইয়াগুলো জানি, কি বলে এটাকে, বেসিক কালার, মৌলিক রং যেগুলো আর কি। মৌলিক রং কি কি একটু বলেন তো কেউ একজন। আচ্ছা, একজন লিখেছেন লাল নীল সবুজ, ওই আমরা ইয়াস, এটাকে ইংরেজি বলা হচ্ছে RGB। হ্যাঁ, এই যে একজন লিখে দিয়েছেন, সুন্দর, রেড ব্লু গ্রিন। সো আপনি যদি কালার হুইলটা খেয়াল করেন, এটা ত্রিভুজের মতো বানানো হয়, রেড দেওয়া হয় এখানে, ব্লু দেওয়া হয় এখানে, গ্রিন দেওয়া হয় এখানে। সো এরপরে গ্রিনের শেড গুলো আস্তে আস্তে বাড়তে থাকে, মানে ইয়েলো শেড গুলো বাড়তে থাকে। ইয়েলো আর লাল মিলে হচ্ছে এইদিকে কমলার যে শেড গুলো সেগুলো আসে। সেম ভাবে এখানে যেহেতু ব্লু, ব্লু আর হলুদের যে মিক্সচারে সবুজ হয়, এই কালার গুলো এদিকে বাড়তে থাকে। এটা হচ্ছে মেইনলি কালার হুইল, এটা হয়তো আপনারা জানেন বেসিক জিনিস। সো এইখানে পুরো ডিজাইনটা যদি মনোক্রোমাটিক হয়, এক কালারের হয়, তাহলে জিনিসটা যেটা হয় সেটা হচ্ছে সবকিছু এক কালারের হয়। বেশিরভাগ দেখবেন যেই সিনেম্যাটিক সিনগুলা হয়, বা হচ্ছে কি বলে, যে যেই পোস্টার গুলা হচ্ছে দেখবেন বড় বড় ব্র্যান্ডস করে, ওরা সব দেখবেন এক কালার হয়। এক কালার কিরকম দেখা যাচ্ছে, যে ড্রেস যেটা, এটা হচ্ছে সবুজ কালার, ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে একটু হালকা সবুজ টাইপের, তারপর হচ্ছে তার হাতে হয়তো ব্যাগ আছে একটা, ওইটাও সবুজ কালার, এরকম হচ্ছে সব সবুজ মিলাই করে আর কি। যেমন হচ্ছে আমরা এই এই একটা স্যাম্পল এখানে বানানো আছে, এখানে খেয়াল করে দেখেন, এই যে ব্যাকগ্রাউন্ডটা, এটা কিন্তু সবুজের একটা শেড। খাবারগুলো অর্গানিক বোঝানোর জন্য ব্যাকগ্রাউন্ডে সবুজ দেওয়া হয়েছে, এখানে পাতা সবুজ দেওয়া হয়েছে, এগুলো কিন্তু সব মুভেবল অবজেক্ট, হ্যাঁ, এগুলা বসায় করা। এমনকি টেক্সটের কালারও সবুজ দেওয়া হয়েছে, যেন এখানে বোঝানো যায় যে এটা গ্রিনের একটা থিম, যেটা দিয়ে অর্গানিক বোঝায় আর কি। এমনকি এখানে টেক্সট গুলো সবুজ দেওয়া হয়েছে। তো যাই হোক, এইটাকে বলা হচ্ছে মনোক্রোমাটিক ডিজাইন, এক কালার। কমপ্লিমেন্টারি মানে হচ্ছে কালার হুইল অনুযায়ী আপনি ওই উল্টা সাইডের কালার গুলো ইউজ করবেন। এখানে যদি ব্লু ইউজ করেন, ম্যাজেন্টা ইউজ করেন, পিঙ্ক ইউজ করেন, এখানে গ্রিন ইউজ করবেন। যদি এইখানে কমলা ইউজ করেন, বলেন তো এইটার কমপ্লিমেন্টারি কালার কি? কমলার কমপ্লিমেন্টারি কালার দেখি কে বলতে পারে সবার আগে। এখানে যদি ম্যাজেন্টার কমপ্লিমেন্টারি কালার হয় গ্রিন, কমলার কমপ্লিমেন্টারি কালার হয় ব্লু, রাইট, ঠিক বলছেন। তো এইটার কমপ্লিমেন্টারি কালার হচ্ছে ব্লু। এবং এইখান থেকে আপনি যদি হলুদ ধরেন, এইটা হচ্ছে এই যে কি বলে বেগুনি কালার আর কি। সো রাইট, আপনারা ধরতে পারছেন। এবার আসি আমরা হচ্ছে অ্যানালগাস কালার, এটাকে বলা হচ্ছে সমধর্মী যে এক কালার গুলো আছে ওইগুলা। যেমন হচ্ছে এই হলুদের আশপাশের যে কালার, হলুদটাকে হালকা করলেই হলুদ হয়, আর হলুদটাকে একটু গাঢ় টাইপের করলে কাঁচা হলুদ যেটাকে বলে আর কি, ওই কালারটা হয়। সো আপনি এই 3 কালার ইউজ করে যদি ডিজাইন করেন, তাহলে হচ্ছে ওই টাইপের ডিজাইন হবে আর কি। এইটাকে বলা হচ্ছে অ্যানালগাস কালার। ট্রায়াডিক বুঝতে পারছেন, বেসিক যে 3টা কালার ওই 3টা ইউজ করবেন। আবার আপনি চাইলে অল্টারনেটিভ যে 3টা কালার ওই 3টা ইউজ করতে পারেন। যেমন হচ্ছে এই কমলা যদি ইউজ, টেট্রারিক মানে হচ্ছে ও 4টা কালার ইউজ করে, মানে এইখানে 3টা যেমন, এখানে হচ্ছে 4টা কালার ইউজ করে।
এই হচ্ছে বিষয়। আর এমফাসিস, এইখানে বিষয়টা যেটা সেটা হচ্ছে করা হয় কালার এমফাসিস, মানে হচ্ছে আলাদা আলাদা কালার দিয়ে যেই একটা বিষয়ে এমফাসিস দেওয়া হয় বা গুরুত্ব দেওয়া হয় ওই জিনিসটা বোঝানো হয় আর কি। যেমন হচ্ছে আপনি এখানে দেখেন অনেক কথাবার্তা আছে কিন্তু আপনার চোখে কোনো কিছু পড়তেছে না, যদিও আপনি এখানে বোল্ড করার কারণে এটা চোখে পড়তেছে। এটা হচ্ছে টেক্সট দিয়ে এমফাসাইজ বা একটা জায়গায় মানুষের দৃষ্টিকে ডাইরেক্ট করার একটা পদ্ধতি, যে সব লেখা নর্মাল কিন্তু এখানে যেহেতু বোল্ড করা আছে এর মানে এটা ইম্পর্টেন্ট কিছু। সেম ভাবে এখানে দেখেন সব টোনের কালার, এক কালার, মনোক্রোমাটিক কালার, সব সাদা, কিন্তু এইটা হলুদ দিয়ে বোঝানো হয়েছে এইটা সামথিং ডিফারেন্ট। আমরা কিন্তু সেম কাজ করতে পারি, এইটাকে যদি সাইজ একটু বড় করে দিই ইসের মতো, এই যে ফন্ট যেরকম বড় করা হয়েছে, সো এইটা করে আমরা যদি কন্ট্রোল দিয়ে ব্র্যাকেট দিয়ে পেছনে পাঠিয়ে দিই, সো দেখবেন এই জিনিসটার উপর আবার আলাদা একটা এমফাসিস আসতেছে। সো এরকম আর কি, আপনি যে কোনো কিছুর মধ্যে যদি করতে চান, গুরুত্ব দিতে চান, ওইটা দিয়ে হচ্ছে এমফাসিস দেওয়া হয়। সো আমি আশা করি যে যে জিনিসপত্রগুলো আছে এগুলো সবকিছু শেয়ার করতে পারছি। এই জিনিসপত্রগুলোকে একদম কোর লেভেলের বিষয় বলা হয় ডিজাইনের ক্ষেত্রে। এইগুলা প্রত্যেকটা নিয়ে আলাদা আলাদা একটা ক্লাস দেওয়া দরকার, কিন্তু জানি না কতটুকু কভার করতে পারবো। কিন্তু আমি প্রতিদিন ট্রাই করবো টুকটাক যেই কোনো একটা টপিক ধরে ওইটার পেছনে যত ধরনের প্র্যাকটিস করা যায় বা যেভাবে যেভাবে ইমপ্লিমেন্ট করা যায় আর কি, ওইটা করার। সো এইখানে বিষয়টা যেটা সেটা হচ্ছে এই হচ্ছে আমাদের কোর্স কন্টেন্ট, আপনারা হয়তো দেখতে পারছেন। তো পরবর্তী দিন আমরা ডিটেলস, গ্রামার যে ডিজাইনের এইটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। আজকে টুকটাক দিলাম আর কি, ট্রায়াল দিলাম, হয়তো আপনারা বুঝতে পারছেন যে থিওরিগুলো কিরকম আসতেছে। সো এই হচ্ছে বিষয়, ভিজুয়াল হায়ারার্কি আর অ্যালাইনমেন্ট পরবর্তী ক্লাসে এইটা থাকবে। প্রত্যেকটা জিনিস আমরা শিখবো এবং প্র্যাকটিস করব। এই হচ্ছে বিষয়। আমি একটু আগে যেটা বললাম আর কি, কালার সাইকোলজির যে বিষয়টা বা কালার হুইলটা যেটা দেখালাম, ওইটা হচ্ছে ক্লাস 4 এর মধ্যে থাকবে। কম্পোজিশনাল লেআউট ফাটাফাটি একটা জিনিস, এইটা যদি মিস করেন আপনারা অনেক ধরনের জিনিস মিস করবেন। জাস্ট আমি একটা জিনিস একটু আপনাদের বলে রাখি, এইটা আপনারা কোথাও লিখে রাখেন। গোল্ডেন রেশিও সম্পর্কে জানেন না আপনারা? গোল্ডেন রেশিও সম্পর্কে কি কে জানেন একটু জানান তো। আপনাদের আরেকটা আনঅফিসিয়াল কাজ থাকবে। আনঅফিসিয়াল মানে হচ্ছে জোর করা হচ্ছে না, কিন্তু যে যে করবেন জমা দিবেন, এইটা হচ্ছে বিষয়, বা শেয়ার করবেন আর কি সাপোর্ট গ্রুপে। সো আপনারা যে জিনিসটা লিখবেন, গোল্ডেন রেশিও ইন ডিজাইন। সো আপনারা এইটা লিখে একটু সার্চ দিবেন, গুগলে সার্চ দিবেন। ডিজাইনেও লিখতে পারেন, আবার গোল্ডেন রেশিও ইন লোগো এটাও লিখতে পারেন। জাস্ট দেখে রাখবেন। আলোচনার কাজ আমি পরবর্তী দিন করবো ইনশাল্লাহ, সমস্যা নেই। তো এই হচ্ছে বিষয়, এই দুইটা জিনিস একটু আপনারা লিখে রাখেন। গেল ওইটা, তারপর হচ্ছে কম্পোজিশন লেআউট তো বললাম। তারপর হচ্ছে আইডিয়া টু ভিজুয়ালাইজেশন, এইটাই মেইনলি বড় বড় ডিজাইনার যারা ওরা করে আর কি। হ্যাঁ, এই যে একজন বলছেন যে ভিজুয়ালি জিনিসকে বিউটিফাই করার, এইটা আরো মানে গভীর জিনিস। এইটা যত সুন্দর মতো আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন তত ই মানে আপনার লোগোর দাম বেড়ে যাবে আর কি, আপনার ডিজাইনের দাম বেড়ে যাবে, এভরিথিং। আপনারা ন্যাশনাল জিওগ্রাফির যে লোগোটা ওইটা একটু দেখেন, ওইটা দেখলে আরেকটু নলেজ পাবেন। দেখবেন কিছুই না, জাস্ট একটা দরজা, কিন্তু এই ডিজাইনটার পিছনে প্রচুর টাকা খরচ করা হয়েছে এবং এইখানে প্রপার মানে গোল্ডেন রেশিও যেটা এটা ইউজ করা হয়েছে। আর আমি শুরুর দিকে যেটা ভাবতাম যে, যখন আমি কম জানতাম তখন জানতাম যে গোল্ডেন রেশিও খালি সাইজের দিক দিয়ে হয়। আমি পরবর্তীতে রিসেন্টলি যেগুলো জানলাম সেগুলো হচ্ছে গোল্ডেন রেশিও কালারের দিক দিয়েও হয়। এবং আমরা কিন্তু প্রথমে খালি ডিজাইন করি শেপ, এই শেপ দিব ওই শেপ দিব, ওইটার মধ্যে গোল্ডেন রেশিও অ্যাপ্লাই করা লাগবে, কিন্তু মজার বিষয় যেটা সেটা হচ্ছে কালারের ক্ষেত্রেও গোল্ডেন রেশিও ইউজ করা যায়। এগুলো নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ, কোনো চিন্তা নাই। আইডিয়া টু ভিজুয়ালাইজেশন, স্টোরি টেলিং অ্যান্ড কপিরাইট, এগুলো তো বললামই, এগুলো নিয়ে খুব আলোচনা হবে। তারপর হচ্ছে ডিজিটাল ক্যালিগ্রাফি, এই ক্যালিগ্রাফিতে আমরা ট্রাই করব যে ওই ক্যালিগ্রাফিক ডিজাইন যেগুলো আছে, যদিও ক্যালিগ্রাফি ডিজাইন করার জন্য ক্যানভা এতটাও সুইটেবল না, তারপরও যতটুকু সম্ভব আমরা এটা দেখানোর চেষ্টা করব, কারণ ক্যালিগ্রাফির পিছনে আলাদা কোর্সই আছে। সো এইটা গেল। এইটা হয়তো আমরা ক্যালিগ্রাফি দেখানোর চেষ্টা করবো টুকটাক ক্যানভাতে যেভাবে করা যায়, অথবা অন্য অন্য আরেকটা সফটওয়্যার হয়তো দেখাই দিব। তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যান্ড কমার্শিয়াল ডিজাইন, আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়ার জন্য ডিজাইন কিভাবে করব, কারণ বর্তমানে প্রচুর চাহিদা সোশ্যাল মিডিয়া ডিজাইনারের, বিশেষ করে যে পোস্টার যারা বানায় আর কি। আমার নিজেরই পরিচিত কয়েকটা জায়গা আছে, ওরা হচ্ছে লোক খুঁজে পাচ্ছে না, এমন একটা অবস্থা। তো এই এই হচ্ছে বিষয়, সোশ্যাল মিডিয়া এবং কমার্শিয়াল ডিজাইন এটা আমরা দেখাবো।
এক্সট্রা কিছু জিনিসপত্র আপনার জন্য থাকবে, এগুলো বোনাস টাইপের। যেমন হচ্ছে প্রোডাক্ট প্রমোশন কিভাবে বানাবেন, আমি হয়তো একটু আগে একটা অর্গানিক খাবারের ডিজাইন দেখালাম, এইটা হইতে পারে। তারপর হচ্ছে একটা ঘিয়ের জন্য করা হয়েছিল, এটা কিন্তু প্রত্যেকটা এলিমেন্ট ধরে ধরে করা, হ্যাঁ। আর আরো একটা মজার বিষয় যেটা আমি একটু দেখাই, সেটা হচ্ছে এইটা কিন্তু মানে মোশন করা, হ্যাঁ, মানে মোশন গ্রাফিক্স বলে না, এটা হচ্ছে মোশন টাইপের আর কি। এটা মোশন না, বাট এই ঘিয়ের এটা যেটা, এটা কিন্তু মোশন। সো এটা এভাবে আসে আর হচ্ছে কি হয়, এগুলো সব আমরা দেখবো ইনশাল্লাহ। ক্যানভাতে এগুলো করা একদম পানি ভাত বিষয়, ইজি। তারপর হচ্ছে এক্সট্রা তো এগুলো আমরা দেখবোই। আমরা মাহফিলের পোস্টার কিভাবে বানাই এগুলো দেখবো, ভিজিটিং কার্ড কিভাবে বানাই এগুলো দেখবো। যদিও এখন মানুষজন ভিজিটিং কার্ড বা এইগুলা ওইরকম বানায় না, ইয়া করে রাখছে, মানে টেমপ্লেট আছে কিছু, এটার মধ্যে ছবি দেয় ডিজাইন করে। স্টিল বড় বড় ব্র্যান্ডস যারা, কোম্পানি যারা, ওরা বলে টুকটাক চেঞ্জ করতে বা একদম কাস্টম বানাতে, ওই জন্য আমরা হচ্ছে জিনিসটা স্ক্র্যাচ থেকে বানানোই দেখবো। তারপরে বিষয় যেটা, সেটা হচ্ছে পোর্টফোলিও বিল্ডিং এবং প্রজেক্ট। আচ্ছা, আপনাদের কিছু প্রজেক্ট দেওয়া হবে, ওই অনুযায়ী হচ্ছে করা, পোর্টফোলিওটা কিভাবে বানাবেন এবং ওইটা প্রেজেন্ট করবেন, সিভির সাথে অ্যাড করবেন অথবা লিঙ্কডইনে অ্যাড করবেন, ওই জিনিসপত্রগুলো দেখাই দিব। প্রজেক্টের বিষয়টা তো বললামই, প্রজেক্টের বিষয় একটু নলেজ দিয়ে রাখি। প্রজেক্টের বিষয়ে যেই কাজটা আপনাদের থাকবে সেটা হচ্ছে আলাদা আলাদা ব্র্যান্ড বা হচ্ছে ইকোসিস্টেম আপনাদের দেওয়া হবে, এবং ওই ইকোসিস্টেমের সব ডিটেলস গুলো দিয়ে দিব। যেমন হচ্ছে আপনাকে বলা হইতে পারে যে একটা সুন্না ভিত্তিক প্রোডাক্টের শপ আসছে, এটার জন্য একটা লোগো বানায় দেন। আরেক জায়গায় বলতে পারি যে একটা অনলাইন কোর্স করায়, এডটেক এডটেক প্ল্যাটফর্ম আসছে, ওদের জন্য একটা লোগো বানায় দেন। আর বলতে পারি বাংলাদেশে নতুন একটা গাড়ির ব্র্যান্ড আসছে, যারা হচ্ছে একদম প্রত্যন্ত এলাকার মানুষজনদের কম দামে গাড়ি দিতে চায়, তো এই ডিটেলস গুলো আপনি কিভাবে মানে ডিজাইনে ফেলবেন, ওই জিনিসপত্রগুলো আমরা ফুল ডিজাইন মানে ফুল কোর্স শিখবো, এবং পরবর্তীতে আপনাদের এইটা অ্যাসাইনমেন্ট টাইপের থাকবে। এই প্রজেক্ট আপনি করলে পরবর্তীতে যে কোনো জায়গায় দেখাতে পারবেন যে আমি এই কেস স্টাডি করে এইটা আমি বানাইছি আর কি। আর ফাইনালি প্রজেক্ট অ্যানালাইসিস হবে একদম লাইভে, আমরা একদিন সবার প্রজেক্টগুলো দেখবো এবং ওগুলো নিয়ে আলোচনা করব। আর ফাইনাল একটা রেজাল্ট দেওয়া হবে, যেখান থেকে আপনাদের মধ্যে মানে বুঝতেই পারতেছেন, আপনাদের থেকে হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড আমাদের এডুকেশন সিস্টেমে যেটা হয় আর কি, ওইরকম কিছু না, কিন্তু ফাইনাল রেজাল্টে যে জিনিসটা বোঝানো হয়েছে যে আপনাদের একটা ফিডব্যাক টাইপের দেওয়া হবে, যেটা আপনাদের পরবর্তীতে কাজে লাগবে আর কি। সো দ্যাটস অল ফ্রম মাই সাইড, আশা করি সবকিছু কভার করতে পেরেছি। আরো কিছু ডিটেলস বলার ইচ্ছা ছিল, হয়তো পরবর্তী দিন বলবো। আজকে অনেক সময় নিয়ে নিয়েছি, আবার আমি দুঃখিত, দুঃখ প্রকাশ করতেছি, কারণ টেকনিক্যাল কিছু প্রবলেমের কারণে আমরা জয়েন করতে দেরি করে ফেলেছি আজকে। তো আমার সাইড থেকে আমি শেষ করছি, যদি কারো কিছু অ্যাড করার থাকে বলতে পারেন, আমরা ঠিক 5 মিনিটের মধ্যে শেষ করে দিব ইনশাল্লাহ।
আচ্ছা, খুবই দুঃখিত, মিউট হয়ে গিয়েছিল কোনো একটা কারণে। তো বিষয় যেটা সেটা হচ্ছে, আম, আপনাদের প্রথমে যেটা প্ল্যানিং করা হয়েছিল সেটা হচ্ছে প্রতিদিন ক্লাস হবে এবং মানে পরপর ক্লাস করে খুব শর্ট টাইমে হয়তো আপনাদের কোর্সটা শেষ হয়ে যাবে, কিন্তু পরবর্তীতে আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে আপনাদের ইয়া যেটা আর কি, মানে এই কোর্সগুলোতে যেটা হয় প্রচুর পরিমাণ প্র্যাকটিস করা লাগে, সো প্র্যাকটিস না করলে শিখতে পারবেন না। দ্যাটস ওয়াই প্ল্যানিং যেটা করা হয়েছে সেটা হচ্ছে আপনাদের একদিন করে ক্লাস থাকবে আর একদিন করে হচ্ছে প্র্যাকটিস থাকবে। প্র্যাকটিসটা আপনারা করবেন, সমস্যা নেই। আপনারা ওই প্র্যাকটিস করে যে কোনো প্রবলেম, যে কোনো জানার যে কোনো কিছু অথবা যেটাই প্র্যাকটিস করেছেন ওইটাই হচ্ছে আপনি সাপোর্ট গ্রুপে দিবেন। আমি ইনশাল্লাহ সাপোর্ট গ্রুপে সবসময় অ্যাক্টিভ থাকবো আপনাদের জন্য, এবং যে কোনো ধরনের ডাইরেকশনস যেগুলা বা টুকটাক ফিডব্যাক যেগুলো থাকে আর কি, ওইগুলা আপনাদেরকে দেখা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এই হচ্ছে বিষয়। আমি এমনিতেও সারাদিন মোটামুটি অ্যাক্টিভ থাকি, কাজই হচ্ছে এখন এটা। আমি মেইনলি যে জায়গায় জব করি এখন, ওইখানে প্রচুর ডিজাইনারদের সাথে কাজ করতে হয়, এডিটরদের সাথে কাজ করতে হয়, মানে ফিডব্যাকের উপরই থাকি সারাদিন। ভাই এটা কি করছেন, এটা চেঞ্জ করেন, ওইটা হয় না, এটা হয় না। আজকের যদি আমি একটা স্টোরি শেয়ার করি, সেটা হচ্ছে খুবই ক্রিয়েটিভ একটা ডিজাইন করতে দেওয়া হয়েছিল। তো আমারই মনে হয় ব্যর্থতা, আমি হচ্ছে গাইডলাইন দিতে পারিনি ঠিক মতো। বাট আমি লিখে দিই সবকিছু, একদম লিখে দিই টেক্সট কি হবে, আইকন কি হবে, ব্যাকগ্রাউন্ড কি হবে, তারপর হচ্ছে কল টু অ্যাকশন কি থাকবে, সাব টপিক কি থাকবে। তো তারপরেও মানে আমি ডিজাইনটা এরকম দিয়েছি যে ফুল সাদা ব্যাকগ্রাউন্ড থাকবে, অল্প কিছু এলিমেন্টস থাকবে, আর সব কিছু হচ্ছে ওই যে ইসের মধ্যে থাকবে, কি বলে এটাকে, অনুপাত আলাদা আলাদা থাকবে। সো উনি যেটা ডিজাইন দিল ওটার মধ্যে ব্যাকগ্রাউন্ড একদম ডার্ক গ্রিন কালার, উনি যেই আইকনটা ইউজ করছে গিফট বক্সের ওইটা দেখাই যাচ্ছে না। আর ইয়া ঠিক নাই, অনুপাত ঠিক নাই। অনুপাত কি করছে, যে আমি বলছি যে উপরে অল্প থাকবে, নিচে অল্প থাকবে, আর মাঝে সবচেয়ে বেশি থাকবে, উনি সব সমান দিয়ে রাখছে। টেক্সট যা, আইকন তা, সাবটপিক তা। তো আমি দেখে বলতেছি, ভাই আপনি একটু আরেকবার শোনেন, আমি আপনাকে রেফারেন্স যে ছবিটা দিচ্ছি ওইটা দেখেন এবং ওইটা কপি করার চেষ্টা করেন। তো এরকম আর কি, ইনশাল্লাহ এরকম টুকটাক ফিডব্যাক দেওয়া হবে ইনশাল্লাহ। আপনারা প্র্যাকটিস করেন, এইটা হচ্ছে সবচেয়ে বড় রিকোয়েস্ট। আর পরবর্তী দিন থেকে ট্রাই করবেন পিসি অথবা ল্যাপটপ থেকে ক্লাস করতে, এবং ব্যাকএন্ডে ক্যানভাটা নামায় রাখতে। সবাই ক্যানভাটা নামায় রাখবেন। ক্যানভা হচ্ছে শর্ট টাইমে আপনাকে ডিজাইনের জগতে নামানোর জন্য বেস্ট সফটওয়্যার। মানে আপনি ক্যানভা যদি আজকে কালকে শিখেন, পরশুদিন থেকে শুরু করে দিতে পারবেন, এরকম একটা সফটওয়্যার। দ্যাটস ওয়াই সাজেস্ট করা হয় ক্যানভা। ক্যানভা ফ্রি ভার্সন অবশ্যই, তবে পেইড নিলে সবচেয়ে ভালো। কারণ ফ্রিতে আপনার ধরে ধরে কিছু জিনিস করতে হবে। ক্যানভা আমরা কেন ইউজ করতেছি, ক্যানভা মেইনলি ইউজ করতেছি হচ্ছে টাইম সেভ করার জন্য। এখন যেই জিনিসটা পেইডের মধ্যে আপনার এক ক্লিকে হয়ে যায়, সেটা যদি আপনি ধরে 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 ফ্রি ভার্সনে করেন তাহলে তো প্রবলেম হলে। ক্যানভা পেইড ভার্সন, একদম পেইড দামিটা নিতে হবে এরকম কিছু না। বিভিন্ন ধরনের ইয়ে আছে। আমি যেমন আমার ইউনিভার্সিটির মেইল দিয়ে যখন লগ ইন করি, আমি অলমোস্ট 3 বছরের মতো ফ্রি চালাই। তো আপনাদের ব্যাড লাক না আমার ব্যাড লাক আমি জানি না, আপনারা যদি গত বছরও আমার সাথে যোগাযোগ করতেন, মানে আমি আমার অনেক স্টুডেন্টদেরকে ফ্রি দিছি। মানে আমার অনেক স্টুডেন্টদেরকে ফ্রি, আমারটাও ফ্রি ছিল এডুকেশন অ্যাকাউন্ট যেহেতু, আর আমি টিচার হিসেবে সিলেক্ট করেছিলাম। তো বাকি আমার স্টুডেন্ট লিঙ্কে যারা অ্যাড হইতো ওদেরটাও ফ্রি হয়ে যেত। তো সবচেয়ে খারাপ লাগছিল একজনের জন্য, যে আমার যেদিন ফ্রি ভার্সনটা চলে যায় তার আগের দিন আমি একজনকে দিছিলাম। তো পরের দিন সে এসে বলছে যে, স্যার আপনি কি আমার এটা ক্যান্সেল করে দিলেন? বলছে আপনারটা না, আমার নিজেরটাও চলে গেছে। এছাড়াও মানে ক্যানভা পেইডের জন্য আপনার ফেসবুকে অনেক গ্রুপ আছে, অনেকে সেল করে, খুবই কম দামে সেল করে। তো ফেসবুকে গিয়ে আপনি জাস্ট ক্যানভা পেইড এই জিনিসটা লিখে যদি সার্চ দেন, আরামসে পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো এইটা একটু খোঁজ খবর করলেই পাবেন, খুব অল্প টাকায় সেল করে অনেকে, 50 টাকা, 60 টাকা, 70 টাকা। তো এরকম পাবেন আশা করতেছি। তো এই হচ্ছে বিষয়, ক্যানভা ফ্রি ভার্সন পেইড ভার্সন এগুলো টেনশন করার লাভ নেই। নেক্সট ক্লাস থেকে অবশ্যই ব্যাকগ্রাউন্ডে ক্যানভাটা অন রাখবেন, যেন আমার কাজের পাশাপাশি হচ্ছে প্র্যাকটিস করতে পারেন। আর একদিন তো থাকবেই, সেদিন প্র্যাকটিস করবেন আর জমা দিতে থাকবেন আর কি। অলরেডি 40 বেজে গিয়েছে, আমরা যেইটা কথা ছিল সেই কথা অনুযায়ী শেষ করব। তাহলে হিসাব অনুযায়ী কালকে আপনাদের প্র্যাকটিস ডে, কি প্র্যাকটিস করবেন, কোথায় প্র্যাকটিস করবেন, কিভাবে প্র্যাকটিস করবেন, সবকিছু আমি হচ্ছে সাপোর্ট গ্রুপে লিখে দেবো ইনশাল্লাহ। তো করে কালকের মধ্যে জমা দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। টাইম যদিও পরশু দিন পর্যন্ত থাকবে, তো কালকের মধ্যে জমা দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। তাহলে টাইম টু টাইম আমি হচ্ছে রিসোর্স গুলো শেয়ার করবো এবং হচ্ছে জিনিসপত্রগুলো শেয়ার করবো আর কি। তো এই হচ্ছে বিষয়। আপাতত আপনাদের ক্যানভাস যেহেতু দেখাইনি, ক্যানভা লেভেলে কোনো কিছু প্র্যাকটিস করার দরকার নাই। আপনাদের জাস্ট আমি কিছু রেফারেন্স হয়তো দিব, ওইগুলা নিজেরা গুগলে সার্চ করবেন, দেখবেন, এবং কি বুঝলেন হয়তো ওই গ্রুপে লিখতে পারবেন। এই হচ্ছে বিষয়। আমরা চেষ্টা করব একদিন পর পর ক্লাস করার। সো কালকে আপনাদের প্র্যাকটিস ডে থাকবে কিন্তু কোনো ক্লাস থাকবে না। তারপরের দিন হচ্ছে আবার ক্লাস থাকবে। সো আমাদের পরবর্তী ক্লাস কবে? পরবর্তী ক্লাস হচ্ছে ঠিক 27 তারিখ, মানে হচ্ছে মঙ্গলবার। মঙ্গলবার রাত 9টায়। আর এবার 9টায় জয়েন করার চেষ্টা করবো ইনশাল্লাহ, সমস্যা নেই।
তো ঠিক আছে, আজকের মতো আমি এখানে শেষ করছি। সবাইকে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। যারা অংশগ্রহণ করেন নাই তারা তো ধন্যবাদ পাওয়ার জন্য নাই আর কি, তো তাদেরকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।